মির্জা শান মুগ্ধ। পর্ব 34 জান্নাতুল ফেরদৌস মিথিলা। ও আচ্ছা, ইয়ে বাত। আহার এ বান্দির মেয়ে, আগে বলবি তো। যাগ্গে শোন বান্দির মেয়ে, এক কাজ করতে হবে। শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি, একেবারে ন্যাড়া হয়ে যা। ওয়ান মোর থিং, চুলের গোড়ার সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা জিভটাকেও কাটিস কিন্তু। হতভম্ব মাহি, মায়াভরা হরিণী চোখ দুটো তার বিস্ময়ে আর ভয়ের। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদশীর ধবধবে সুশ্রী লাল হয়ে গেল নিমিষেই। পাতলা টিকালো নাকের ডগাটা কেমন টুকটুকে লাল আভায় ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে সপ্তদশীর নিজ কণ্ঠে আওয়াজ তুলল কাট কাট। আপনার এসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিজের পকেটেই রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বললে আপনার চলে না, তাই না? যুবকের বাদমি রঙা চুলগুলো আড়ালে ঢেকে থাকা প্রশস্ত কপালখানা দেখা মিলল গোটা কতক ভাঁজের ছাপ। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ, ছুরির ধারালো অংশের ন্যায় স্পষ্ট খাড়া নাকগুলো তার ফুলে উঠেছে খানিক। চোয়ালের রেখা টান টান করে কর্কশ কণ্ঠে শুধালো, আমার মতো বিষ্টের সাথে মুখে মুখে তর্ক করতে তোর ভয় লাগে না বান্দির মেয়ে? সপ্তদশী মৌন, নাকের পাটা ফুলিয়ে মুখ ঘুরিয়েছে অন্যত্র। দুহাতে বুকের কাছে আজ ভাঁজ করতেই পূর্ণগহরে ভেসে আসে মুগ্ধের কটমটে সন্ধিগ্ন কণ্ঠ। তোর কি ঘাড়ে সমস্যা বান্দির মেয়ে? সহসা সপ্তদশীর মসৃণ ললাটে ঘাড় ভাঁজ পড়ল গোটা কয়েক। ভ্রুদয়ের মধ্যাংশ সামান্য গুটিয়ে ঘাড় ঘোরালো সম্মুখে। রয়েশয়ে মাথাটা খানিক উঁচিয়ে তাকালো যুবকের কঠিন মুখায়বে। অতপর সন্ধিহান গলায় জিজ্ঞাসা করলো, মানে ঘাড়ের সমস্যা হতে যাবে কেন? এ পর্যায়ে দাঁতের চাপায় দাঁত পড়ল যুবকের। কদম দুখানা সামান্য এগিয়ে এনে শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে খেকিয়ে শুধালো, তাহলে কথায় কথায় ঘাড়তারামি করিস কেন বান্দির মেয়ে? নাকি আমার হাতের উত্তম মাধ্যম না খেলে তোর পেটের ভাত হজম হয় না? কোনটা? সপ্তদশী চিবুক নামালো কোনটায়। মারের কথা শুনতেই তার আদরের মুখখানে নেমে এলো রাজ্যের আধার। চোখ দুটোর কার্নিশে অলক্ষ্যে চিকচিক করে উঠল বুঝি। রূঢ়মানব সরু চোখে দেখল সব। ঘাড়টা সামান্য নুইয়ে এনে আলগোছে দুহাতে বাড়িয়ে রাখলো মাহির দুধারের কাউন্টারের টপের ওপর। ধীরে ধীরে মেয়েটার দিকে আলগোছে ঝুঁকে আসতেই চুপসে যায় সপ্তদর্শী। ভয়ের তো ঢুকিলে কাপা কাপা হাতে খামচে ধরে নিজের বুক। কোমর থেকে একখানা জায়গায় স্থির থাকলেও দরুদ্যমান ক্ষুদ্র দেহটা পেছাতে লাগলো ধীরে ধীরে। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখল সব। পুরো বাদামি অক্ষিপটে আচানক দেখা গেল এক বিচলিত ক্রূর হাসি রেশ। পরক্ষণেই সে কেমন গমগমে গলায় হরালো, পা দুটো কি খুব বেশি লম্বা হয়ে গিয়েছে বান্দির মেয়ে? ভয়ে ভয়ে তটস্থ সপ্তদর্শী খিচে রেখেছে অক্ষিপট। এর মধ্যে মুগ্ধের অমন মোটা কণ্ঠা কোনো ঘরে পৌঁছাতেই ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি। বিভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করলো, মানে? যুবক দৃষ্টিতে যেন আগুন ঝরছে। সে আগুনের উত্তাপে চোখে চোখ রাখা ভয়ে সপ্তদর্শী তড়িঘড়ি করে দৃষ্টি ঝোঁকায় কোনো মতে। তবে শেষ রক্ষাটুকু আর কই হলো তার। বোকামি নজর ঝুঁকাতেই যুবকের শক্তবক্ত হাতের থাবা আচমকা এসে ঘাড়ে চেপে ধরল তার কণ্ঠা। মাহি ভরকায়। হুটহাট আক্রমণে তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখের চামড়ায় আঁচড় বসালো যুবকের উন্মুক্ত লেলিহান পেটানো বক্ষে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন কটমটিয়ে তাকিয়ে আছে মাহির পানে। চোয়াল শক্ত, তার নাক মুখে লেপটেছে লালাভ আবরণ। সে তৎক্ষণাৎ হাতের জোর বাড়িয়ে হিসিয়ে ওঠালো, এটা তোর বাপের বাড়ি নয় যে যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি বান্দির মেয়ে। তোকে কতবার বলেছি ঘর থেকে না বের হতে? সবসময় আমার কথার উল্টোটাই কেন করতে হয় তোর বান্দির মেয়ে? কণ্ঠনালী ভেঙে পড়বার জোগাড় মাহির। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, তবুও তেজ কমেনি সপ্তদর্শীর। নাকের পাটা ফুলিয়ে জোরালো এক নিঃশ্বাস টেনে ঝাঁঝালো কণ্ঠে থেমে থেমে আড়ালো, কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা বুঝি যুবকের মাথা ভর্তি উত্তাপ আগুন এক কৌটা ঘি ঢেলে দিল।
সে কেমন তড়া করে জ্বলে উঠল দেখো। এক ঝটকায় সপ্তদশীর নরম কোঠা ছেড়ে দিয়ে আচানক এক হিংস্র চপটাঘাতে পিষ্ট করলো মাহির নরম তুলতুলে কপল। মুহূর্তেই গাল বাঁকিয়ে কাউন্টারের ওপরে আছড়ে পড়ল সপ্তদশী। চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা দেখতে লাগলো সবকিছু। মাথাটা ঘুরছে ফনফন করে, কানে উঠছে মাছি। গালটা বুঝি এক্ষুনি খসে পড়বে অবস্থা বেচারির। সে কেমন আলতো করে হাত উঠিয়ে আনলো গালের ওপর। জ্বলতে থাকা অবশ গালটা হাতের একটুখানি শীতল স্পর্শ পেতেই আরাম পেল বেশ। তবে এই আরামের স্থায়িত্ব খুব বেশি সময় হলো না। তার আগেই পাশে শক্তপোক্ত রুক্ষ আঙুল আচানক মুঠোয় চেপে ধরল মাহির নরম ঘাড়। সপ্তদর্শী কুকিয়ে ওঠে ব্যথায়। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেই সপ্তদর্শীর মাথাটা আলগোচে নিজের দিকে ঘুরিয়ে নেয় রূঢ় মানব। চোখ মুখে স্পষ্ট আগুন লেপ্টে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, ইউ বিচ! আমাকে মানবি না তো কাকে মানবি তুই? তোর ওই দুদিনের নাগরকে মানবি জানোয়ারের বাচ্চা? হাতের কাছে একবার পাই শুধু তোর দুদিনের নাগরকে, দেন তোর চোখের সামনে ওই বাস্টার্ডকে টুকরো টুকরো করে ছাড়বো। মাইন্ডেড। ঘাড়ের রগ ছিঁড়ে যাবার জোগাড় বেচারির। হাত দিয়ে অনবরত ঠেলে দিচ্ছে যুবকের শক্তপোক্ত হাত। তবুও লাভের লাভ তো হচ্ছেই না, উল্টো ব্যথা বাড়ছে ঘাড়ে। মাহি এবার বড্ড অসহায়, ফুপিয়ে ওঠে ঘাড়ের ব্যথায়। নাক টেনে টেনে শুধালো, ব্যথা পাচ্ছি আমি। যুবকের দৃষ্টি নিষ্প্রাণ। কপালের চামড়ার দগদগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড় সমান ওলফ কাঠ চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বড্ড এলোমেলোভাবে। অমন একটা দগদগে ক্ষতকে ওষুধ কিংবা ব্যান্ডেজের ছিটেফোঁটাও নেই। যুবক নিজ ক্ষতের প্রতি বড্ড উদাসীন। চুলের আড়ালে কোনো রকম ঢেকে গিয়েছে ক্ষতের দাগ। মাত্রা অতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব ঘাড়ের রগ ফুটছে বেশ। মুখাবয়বের কঠিনতা লেপ্টে আছে আচমকা মাহির কথায় প্রত্যুত্তরে এক অদ্ভুত কণ্ঠ শোনালো, আমার চাইতেও বেশি পাচ্ছিস বান্দির মেয়ে? থমকায় মাহি। যুবকের অদ্ভুত কণ্ঠে কেঁপে উঠল তার বুক। চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত অস্থিরতা। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশীর সন্ধানী চোখে খুঁজল যুবকের রূঢ় দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মস্ত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কী উদ্দেশ্যে কথাটা বলল সে? তার চাইতেও বেশি মানে? মাহি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বোকার ন্যায় হতবিহ্বল দৃষ্টিতে যুবকের পানে তাকিয়ে থাকতেই হঠাৎ করে তার সন্ধানী দৃষ্টিজোড়া গিয়ে আটকালো যুবকের কপালের বরাবর লুকিয়ে থাকা দগদগে ক্ষতটায়। নরম দিলের সপ্তদর্শী পীড়িত হওয়া সত্ত্বেও যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তেই ডান হাত উঁচিয়ে যুবকের কপালে স্পর্শ করার দুঃসাহস দেখানো মাত্রই তার হাতের নরম কবজির সন্ধিকে চট করে আটকে দেয় মুগ্ধ। শক্ত চোয়ালে কটমট শব্দে তুলে গর্জে উঠে বলল, ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি বান্দির মেয়ে। হতবাক্যর ভাব নিয়ে তাকিয়ে আছে মাহি। যুবকের দগদগে ক্ষতের পানে ঠায় দৃষ্টি বজায় রেখে শুধালো, আপনার কপালটা এত খারাপভাবে কাটলো কিভাবে? মাথার তালু জ্বলছে রূঢ় মানবের। এক ঝটকায় মাহির ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় এক কদম। কটমট করতে করতে হাত ঠেকানো নিজ কোমরে। অতঃপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, সেই কৈফত কি তোকে দিতে হবে বান্দির মেয়ে? উজ্জ্বল মুখখানা নিমিষেই চুপসে গেল সপ্তদর্শীর। সেথায় ভর করলো এক রাশ বিরক্তি। লোকটা যে অমন তেরা তা তো আগে থেকেই জানা তার। তারপরও যে কেন এসব জিজ্ঞাসা করতে গেল? মাহি শক্ত করলো মুখায়ব। থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে তরা কণ্ঠে বলল, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর কোনো দিন আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা করব না। তক্ষুনি ঘাড় কাত করে তাকায় মুগ্ধ। দৃষ্টি শুরু করে সন্দিহান গলায় সঙ্গে সঙ্গে বলল, এত মার খেয়েও গলায় দেখি তেজ কমেনি বান্দির মেয়ের। সরুনাকের পাটাটা মুহূর্তেই ফুলালো মাহি। কাউন্টারের টপ থেকে নেমে যেতে উদ্যত হয়েছে। কাট কাট কণ্ঠে শুধালো, কমবেও না অত সহজে। জিভ খসে কথাটা বের হয়েছে সেকেন্ড খানেক হবে বোধ হয়। আর অমনি নির্দয় মানব তৎক্ষণাৎ এগিয়ে এসে পথ আটকালো মাহির। এহেন অতর্কিত কাণ্ডে মাহি বিরক্ত। তার দুপায়ের হাঁটু ঠেকেছে যুবকের নাভিমণ্ডল বরাবর। সপ্তদর্শী দাঁত কিরমির করতে করতে হাঁটু দুখানা সরাতে উদ্যত হতেই বাদ সাধল যুবক।
এক হাতে শক্ত করে চেপে ধরল যুবক সপ্তদর্শীর হাঁটু। মাহি বিরক্ত হলো। তিতি বিরক্তিকর মাথা উঁচিয়ে তাকালো পাহাড় সম মানুষটার দিকে। তেতে কণ্ঠে খেক খেক করে আওয়ারালো, কি সমস্যা আপনার? আমার হাঁটু ধরলেন কেন? নিখাত সৌন্দর্যের অধিকারী যুবকের বাদামি ঠোঁট জুড়ো আলগোছে দাঁতের তলায় পিষে গেল কেমন। পিয়ার্সিং করা ঠোঁটের বাঁ দিকের অংশখানা এখনও আটকে আছে লম্বা ক্যানাইন দাঁতের নিচে। সে যেন এক রক্তচোষা। কি লম্বা তার দাঁত কপাটির উপরিভাগের ক্যানাইন দাঁত দুটো। যুবক কিয়ৎক্ষণ রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো সপ্তদর্শীর প্রাণে। অতঃপর শান্ত অথচ রূঢ় কণ্ঠে হিসিয়ে বলল, তোর তেজ কমাতে। কেঁপে উঠল মাহি। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আচমকা মুচড়ে উঠল অজানা ভয়ে। যুবক বেশ দেখল মেয়েটার ভয়ার্ত মুখখানা। তা পরখ করতে এসে কি পৈশাচিক আনন্দ তার। যুবক আলগোছে ঝুঁকে এলো মাহির পানে। সপ্তদর্শী তৎক্ষণাৎ দুহাত ঠেলতে লাগলো বলিষ্ঠ মানবকে। তবে বালাই ষাট অমন একটা পাহাড়সম মানবকে কি আর তার মতো মাছি দূরে ঠেলতে পারে? সপ্তদর্শীর নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এক চুল নাড়াতে পারেনি মুগ্ধকে। শেষমেশ আর না সইতে পেরে কেমন চেঁচিয়ে বলে ওঠে, খবরদার আমার কাছে আসবেন না, না হলে। বাকিটা কণ্ঠ অবধি আসার আগেই আটকে গেল সপ্তদর্শীর। জীবের ডগা খসে গেল বাকশূন্য। তার ছলছল দৃষ্টি তুলনার ভীতু চাহনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে যুবকের মুখ পানে। সপ্তদর্শীর ক্ষুদ্রকায় দেহটা কাঁপছে ভীষণ। শত হলো যুবক বারবার বরাবর ঠেকেছে রিভলভারের শক্ত নল। ভয় না পেয়ে থোড়াই উপায় আছে তার। মাহি ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। যুবকের ক্রূর হাসিতে মাতিয়ে রেখেছে তারই অধর রেখা। চোখ মুখে খেলছে এক রাস রহস্যময় ভাবস্রোত। যুবক ঘাড় নুইয়ে আনে সামান্য। মাহিরও বুক বরাবর বন্দুকের শীতল নলটা আরেকটু ঠেলে দিয়ে হিসিয়ে বলল, স্পেন্ড ইয়োর লেগস। আকাশ ভেঙে ধরণীতে টপকালো সপ্তদর্শী। চোখ দুটো বিস্ময় কোঠর ছাড়িয়ে বেরিয়ে আসবে ভাব। মুখাবে অভিব্যক্তিতে শনাক্ত হয়েছে একরাশ হতবাগতা। সপ্তদর্শী ভুলেই বসলো যুবকের কথা। এদিকে মুগ্ধ নামক বেপরোয়া পুরুষ কথা পুনরাবৃত্তিতে অভ্যস্ত নয়। সে যে তার শানের খেলা। যুবক চোয়াল ফুটল ফের। তক্ষুনি মাহির বুক থেকে বন্দুকের নল উঠিয়ে এনে আচমকা ঠেকালো সপ্তদর্শীর ললাট বরাবর। ফের হুঙ্কার ছুড়ে আওড়ালো, ইউ ফাকিং বিচ, জাস্ট ওপেন ইউর লেগস। তৎক্ষণাৎ হাঁটুদয়ের মাঝে দূরত্ব টানল সপ্তদর্শী। বুক ভাঙা আর্তনাতে ভারী তার বুক। চোখ দুটো তার মানছে না বাদ। নীরবে ঝরছে অশ্রু। যুবক আলগোছে পা বাড়ায় সম্মুখে। ধীরে ধীরে সপ্তদর্শী কপাল থেকে রিভলভারের নল নামিয়ে তা রাখলো কাউন্টারের ওপর। অতঃপর নিজ রুক্ষ আঙুলের শক্ত থাপায় আচমকা আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সপ্তদর্শী চোখ খিচে কুকিয়ে ওঠে এবার। চোয়াল কটমট করছে তার। এই বুঝি চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়বে মাটিতে। অথচ যুবক মুগ্ধ নামক গম্ভীর মানব শেষাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে মাহির তিরতির করে কাঁপতে থাকা অধর যুগল পানে। যুবকের নরম নয়ন আটকাচ্ছে না আজ। নয়নে মেতেছে তাজওয়ান ভাব। সে কেমন ভ্রু উঁচিয়ে শেষাত্মক ইঙ্গিত জুড়ে আওড়ালো, ক্যান আই টেস্ট ইউর লিপস ফর ওয়ান্স বান্দির মেয়ে? নাক কুচকায় মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। বেহায়া যুবক কেমন শেষাত্মক ভঙ্গিতে হাসছে দেখো। সপ্তদর্শী দক্ষিণী চোখ মুখে একরাশ ঘৃণা লেপ্টে আগুন কণ্ঠে আওড়ালো, এসব বেহায়াপনা করতে আপনার লজ্জা করছে না নোংরা লোক? ঠোঁট পাকায় রূঢ় মানব। সূক্ষ্ম অধৈর্যরা জীবের ডগা দিয়ে আলতো করে ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে মুখে এগোয় মাহির পানে। তাচ্ছিল্যের ভান ধরে হিসিয়ে বলে, না করে না। চোয়ালের ব্যথায় মুচড়ে যাচ্ছে সপ্তদর্শী। মুখটা অন্যত্র ঘোরানোর জো নেই তেমন। বেহায়া লোকের হাতের থেকে নিজেকে বাঁচানোর শেষ প্রয়াসে কোনো রকম দাঁত খিচে বলে ওঠে, আমার এই ছোট্ট জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা নিঃসন্দেহে আপনি মিস্টার বিস্ট। চোয়ালের বেশি টানটান হলো মুগ্ধের। ঠোঁট খেললো তাচ্ছিল্যের হাসি। সপ্তদর্শীর নরম সরম ঠোঁটচোরা ছুঁই ছুঁই তার রুক্ষ অধর যুগল। সে কেমন নাটকীয় ভান ধরে তক্ষুনি যুবকের হাতখানা চেপে ধরে জোর করে নামিয়ে আনলো নিজ ট্রাউজারের সম্মুখভাগে। বিপদসীমার প্রায় ছুঁই ছুঁই অবস্থা মাহির হাত। সপ্তদর্শীর নাক মুখ কুচকে হাত গুটিয়ে নেবার প্রয়াসে মতো। অথচ বেয়াদব ছেলেটাকে দেখো। মেয়েটাকে ইচ্ছে করে জ্বালাতন করতে শেষাত্মক কণ্ঠে বলে ওঠে,
গুনে দেখ তো বান্দির মেয়ে, তাতে আমার কয়টা বাল ছেঁড়া গেল। লজ্জায় কান গরম হয়ে গেল সপ্তদর্শীর। কানের ছিদ্র দিয়ে নির্ঘাত বের হলো ধোঁয়া। নিজ অসহায়ত্বে ভেঙে পড়েছে বোকা মেয়ে। সরসা কেঁদে উঠছে ফুপিয়ে ফুপিয়ে। নির্দয় মানব বাঁকা হাসলো এ পর্যায়ে। ধীরে ধীরে নিজের রুক্ষ অধৈর্যগোল আলগোছে রাখলো সপ্তদর্শীর তুলতুলে অধরের ওপর। মাহির ফোপানো বাড়ল বোধহয়। চটফটাতে লাগলো সত্য জবাই করা পশুর ন্যায়। রুড়ো মানব আগের ন্যায় ঠাই অবস্থায় থেকে হিসিয়ে শুধালো, মেয়েদের তেজ কমাদের চাইতেও বেশি ভঙ্গুর হয় মেয়েদের কাজের চাইতেও বেশি ভঙ্গুর হয় বান্দির মেয়ে। সামান্য এক আঘাত আর অমনি তাদের তেজ অহংকার সবটা চূর্ণ বিনিষ্ট বিচূর্ণ। ভুলেও আমার রাগাস নামে, একবার যদি আমি আমার পশুত্বে নামি তাহলে সবার আগে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবো। নেহাত তোর বয়স কম, আমার মতো বিস্টকে সামলাতে গেলে মরণ নিশ্চিত তোর। সো ডোন্ট ইউ ডেয়ার টু ক্রস ইউর লিমিটস। সময়ের আগে অকাজ করতে চাচ্ছি না। সবগুলো কথা সপ্তদর্শীর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে দিয়েছে রুড়ো মানব। সপ্তদর্শী নীরবে শুনল সব। চোখ দুটো তার বুঝে আসছে। বুঝে রাখা মুগ্ধ আলগোছে ঠোঁট সরালো কথা শেষে। ঝটকা মেরে সপ্তদর্শী চোয়াল ছেড়ে দিয়ে পিছিয়ে গেল দু কদম। উন্মুক্ত পেটানো দেহখানা টান টান করে দুহাত কুঁজল পকেটে। পরক্ষণে কঠিন মুখে ধমকে পড়ল, নাও ইউ ব্যাক টু ইউর রুম। এক বাক্যেই কাজ হলো এবার। সপ্তদর্শী ভীষণ বাধ্যভাবে এক বাক্যে কাজ হলো এবার। সপ্তদর্শীর ভীষণ বাধ্যভাব নিয়ে তড়িঘড়ি করে নেমে এলো কাউন্টারের টপ থেকে। অতপর কিচেনের ফ্লোরে এক কোণে গুটিয়ে রাখা বসে থাকা ভর্তি কিউটিকে কোলে তুলে নিল এক ভৌদৌড়। তবে যাওয়ার সময় আবার কি মনে করে হুট করে পা চালালো সপ্তদর্শী। বোকার ন্যায় ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরতে চোখোচোখি হলো রুড়ো মানবের সাথে। রুড়ো মানব ঘাড় সামান্য কাত করে ঠোঁট কামড়ে রেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহি ভরকায় শুকনো ফাঁকা ঢোক গিলতেই হুট করে দেখলো যুবক বাঁ হাত বের হয়েছে পকেট থেকে। রসরে বাঁ হাতের ফিডেল ফিঙ্গার দেখিয়ে মেয়েটাকে দেখিয়ে দিয়ে হিসিয়ে বলে উঠল, ফাক অফ বান্দির মেয়ে। বেয়াদবের ছেলের বেয়াদবি দেখে গা গুলিয়ে ওঠে মাহির। নাক মুখ ছিটকে তক্ষুনি চলে গেল কিচেন থেকে। সপ্তদর্শী দৃষ্টি সীমানার বাইরে যেতেই রং পাল্টালো যুবকের মুখ। সেথায় এবার ভর করলো ক্রুদ্ধতা। দাঁতে দাঁত চেপে হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে বিড়বিড়ে আওড়ালো, ফাক অফ। থরথর করে কাঁপছে মেইডস। নত মস্তিষ্কে হাঁটু গেড়ে মার্বেলের মেঝেতে বসে আছে সবাই। অদূরে উঁচু গতিতে পায়ের ওপর পা তুলে বসে আছে মনস্টার। ডান হাতে তার একখানা স্নাইপার, যার তল ঠেকেছে ফ্লোরে। যুবক বাঁ হাতে সিগারেট চেপে টান বসাচ্ছে ক্ষণে ক্ষণে। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া উঠছে মুখমণ্ডলের চারপাশে। গদি হতে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে অ্যাডুইন, গম্ভীর দৃষ্টিতে তার মেয়েটির দিকে নিবদ্ধ। প্রায় বেশ খানিকক্ষণ পর কামরায় নীরবতা ভেদ করে মনস্তার শব্দ তুলল কুণ্ঠায়। গমগমে গলায় আওড়ালো, মেয়েটার ঘরে খাবার দিয়ে আসিসনি কেন? মেয়েটা সব কাঁপছে। তাদের ভাষ্যমতে মেয়েটা মনস্তার নিকট স্পেশাল। তবে খাবার দাবার কোনোরূপ কমতি হলে মনস্তার নিশ্চয়ই কাউকে ছাড়া দেবে না। তাই তো ভয়ের চোটে কেউ আর সাহস করে মেয়েটার খাবার আনা নেওয়ায়। এদিকে মনস্তারের কথা শোনার পর সকলে মনতা দেখে চোয়াল শক্ত হলো অ্যাডুইনের। কোমরের পিঠে দুহাত ঠেকে যুবক কঠিন গলায় থমকে বলল, সবাই কি বোবা হয়ে গেছি? শুনতে পাচ্ছিস না মনস্টার কি বলছে? মেয়েটার মধ্যে থেকে এবার আঁক বাড়িয়ে কথা বলতে মধ্যবয়সী এক রমণী কাপা কাপা কণ্ঠে কোনো মতে বলতে লাগলো, আসলে মনস্টার, আমরা ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আমাদের রান্না বা আমাদের দেওয়া খাবার যদি মিসের পছন্দ না হয় তখন তো আপনি আমাদের মেরেই ফেলতেন। তাই এখন কি না মেরে থাকবো? মেয়েটির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনস্তার গমগমে কণ্ঠ শোনা গেল। তক্ষুনি কেঁপে উঠল সবাই। মনস্তার নামক বলিষ্ঠ পুরুষ ঠোঁটের ফাঁকে সিগার গুজে রেখে স্নাইপার তুলল কাঁধে। অতঃপর স্নাইপারের লম্বা নল মেয়েটির দিকে ঘোরাতে ঘোরাতে ডান হাতের ট্রিগার চাপলেন মানবদেহ।
নির্দয় মানব। পর মুহূর্তে ঝনঝনালো বিকট শব্দে কেঁপে উঠল কামরার প্রতিটা দেয়াল। বৃষ্টির ন্যায় গুলিবর্ষণ মুহূর্তেই নেতিয়ে গেল কয়েক জোড়া প্রাণ। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে দাগ গেল লৌহুর দাগে। মার্বেলের তকতকে ফ্লোরে ভেসে ওঠে তাজা লৌহুর বহলে। প্রায় খানিক দর্শক গুলিবর্ষণে চালিয়ে অবশেষে থামল মনস্তার। স্নাইপারের চৌখোশ ডোগাটা কেমন আগুনের ন্যায় লাল হয়ে গিয়েছে। মনস্তার আলগোছে তা কাঁধ থেকে নামিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেলল মেঝেতে। ঠোঁটের কোণে গুজে রাখা সিগারটা ফের হাতে নিয়ে যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় ডাকলো, অ্যাডুইন। একটাকে সাড়া দেবার মানুষ অ্যাডুইন তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালো মনস্তারের গদির পাশে। মাথাটা নুয়ে রেখে অনুগত্য প্রবণ কণ্ঠে বলল, জি মনস্তার। সিগারেট লম্বা টাল বসালো মুগ্ধ। রয়েছে শটান হয়ে বসলো, দাঁড়ালো বসা ছেড়ে। পরক্ষণে দুহাতে পকেটে গুজে যুবক পা বাড়ল সম্মুখে। শূন্য পায়ে ফ্লোরে ভেসে থাকা উষ্ণ লৌহুতে আলগোছে পায়ের তালু ডুবিয়ে রেখে দাঁড়ায় নির্দয় মানব। এহেন কাণ্ডে স্তম্ভিত স্বস্তিতে শরীর থেকে সকল ক্লান্তি নেমে যাচ্ছে তার। যুবক সিগারে ফুঁক বসিয়ে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, এখন থেকে ওর কোনো কিছু চাওয়ার আগে যেন ওর হাতের কাছে সব চলে যায়, হোক সেটা খাবার অথবা অন্য কিছু। গট ইট? গম্ভীর মুখে ওপর নিচ মাথা নাড়ায় অ্যাডুইন। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসির রেশ টেনে মনে মনে আওড়ায়, তা তো দিবই মনস্তার। রাত প্রায় 10টা। গেট পেট পুড়ে খেয়ে দিয়ে আজ আর নড়তে পারছে না সপ্তদর্শী। একসঙ্গে পছন্দের হরেক রকমের খাবার পেয়ে হাবাতের ন্যায় গপগপিয়ে গিলেছে 2 প্লেট ভাত। শুধু কি সে, তার কিউটিকেও সে খেয়েছে অনেক কিছু। প্যাট ফুডের সাথে খেয়েছে ইনস্ট্যান্ট ফুড। এতদিনে পেট পুড়ে খেতে পেয়ে সে কি আনন্দ মহাশয়ের। মাহি পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। এক রাতে যা খাবার খেয়েছে না, তাতে হাজার খাবার হজম হতেও তো সময় লাগছে বেশ। সপ্তদশী কটকটিয়ে পায়ে হাঁটছে, সঙ্গে দৌড়চ্ছে তার কিউটি। দুজনের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ঠিক তখনই ঘরের দরজার কাছে এসে থেমে গেল এক তরুণীর সুমিষ্ট কণ্ঠ। আসবো মুনলাইট। পায়ের গতি থামলো মাহির। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। দরজার কাছে মিলাকে দেখে অনুমতির আশায় দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু গোটায় সপ্তদশী। চোখ মুখ ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে সন্দিগ্ন গলায় বলে ওঠে, অনুমতি নেবার কি আছে মিলা, চলে এসো। অনুমতি পেয়ে চলেই ভেতরে ঢুকলো মিলা। গায়ে তার এখনো সকালের মলিন চাল। গম্ভীর মুখে গুনে গুনে পদচারণায় মিনিট দুয়েকের চলে এলো মাহির নিকট। এসেই কোনোরূপ বলা কওয়া ছাড়া আচমকা টেনে ধরল মাহির নরম কবজি সন্ধি। এহেন হুটহাট কাণ্ডে অবাক মাহি। হতবাক চোখে মিলার পানে তাকাতেই মিলা তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে বসালো বিছানায়। অতঃপর নিজেও বসলো মেয়েটার পাশে। মাহি এখনও হতবাক নেত্রে তাকিয়ে আছে। ভ্রুগুটিয়ে গম্ভীর মুখে যেই না কিছু বলতে যাবে, অমনি মিলা নিজ শালের ভেতর থেকে একখানা চিঠি বের করে এনে আলগোছে ধরিয়ে দেয় মাহির হাতে। মাহি হতভম্ব। পুরোনো দিনের ভেন্টেজ পেপারে তৈরি একখানা খাম। সে খাম আদৌ কি আছে তা জানতে কৌতূহলী মাহি। তৎক্ষণাৎ আগ্রহী দৃষ্টি তাকালো মিলার পানে। চোখে মুখে এক রাশ হতবাকতার লেপ্টে সন্দিগ্ন গলায় আওড়ালো, এটা কি, কে দিয়েছে? মিলা গম্ভীর মুখে এতক্ষণে ফুটলো এক টুকরো মুচকি হাসি। সে আলগোছে ডান হাতে ছুঁয়ে দিল মাহির নরম গাল, যেখানে মনস্তারের থাপ্পড়ের আঘাত স্পষ্ট। মিলা এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ চেয়ে রইল মেয়েটার গালের দিকে। পর মুহূর্তে ছলছল হয়ে উঠল তার চোখ। মাহি তখন ফের জিজ্ঞাসা করে উঠল, বললে না যে, এটা কার চিঠি? ধ্যান ভাঙল মিলার। তড়ি করে নিজের চকচকে দৃষ্টি লুকালো এদিক ওদিক। দৃষ্টি ভেজা চোখে আলতো করে হেসে শুধালো, তোমার পাগল প্রেমিক। কপালের ভাঁজ গাঢ় হলো সপ্তদর্শীর। চোয়াল ফুটিয়ে আচমকা হাতের খামটা ছুঁড়ে ফেললো মেঝে দেয়। পরক্ষণে কমকমে গলায় আওড়ালো, আমার কোনো প্রেমিক নেই মিলা। যখন তখন এসব উদ্ভট কথা আমায় না বললে আমি খুশি হব। মিলা ফের গম্ভীর হলো। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাজটা পরখ করে ঘুরে তাকালো মাহির পানে। রহস্য চাপা স্বরে বলতে লাগলো, যে তোমায় নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, তাকে তোমার পাগল প্রেমিক বলবো না তো কি বলবো মুনলাইট? তুমি হয়তো জানোই না, সে ছেলে একমাত্র তোমাকে এই নরক থেকে বের করতেই নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে বারংবার। এহেন কথায় যার পর নিয়ে অবাক হচ্ছে মাহি। সহসা ঘাড় ঘুরিয়ে তাকায় মিলার পানে। হতবাক কণ্ঠে বলে, মানে? মিলা ফের দৃষ্টি ঘুরে দরজার দিকে। রুয়ে শুয়ে সতর্ক হয়ে বসলো নড়ে চড়ে।
নিজ উদ্যোগে মাহির ডান হাতটা টেনে এনে নিজ হাতের মুঠোয় চেপে ধরল। শুকনো অধৈর্যরা জিভ দিয়ে ভিজিয়ে খানিকটা বলতে লাগলো, এখন এত কিছু মানে বলতে পারবো না মুনলাইট, শুধু এটুকু মনে রেখো, এখানে আর বেশি দিন থাকা তোমার জন্য ঠিক না। যে কোনো দিন যে কাউকে এসে তোমায় মেরে ফেলতে পারে, আর আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে দিব না মুনলাইট। কিন্তু তোমার আগে আমার যদি কিছু হয়ে যায় তখন তখন আমি তোমাকে কিভাবে সেভ করবো বলো? তাই আমার এর দেহে প্রাণ থাকতেই তুমি আমাকে সহি সালামত এখান থেকে বের করে ছাড়বো। এহেন কথাগুলোর যেন মাথায় ওপর দিয়ে যাচ্ছে সপ্তদর্শীর। তার চোখে মুখে অবধের ছাপ স্পষ্ট। সে ভ্রু গুটিয়ে সন্দিগ্ন গলায় আবারও জিজ্ঞাসা করলে, কে মারবে আমায়? ওই বিস্ট? মিলা আহত হাসি ফাটল। কে মারবে তোমায় আমায়? ওই বিস্ট? মিলা আহত হাসি ফোটালো ঠোঁটের কোণে। আলতো করে মাহির গালে হাত বুলিয়ে ধরে আসা কণ্ঠে বলল, তুমি আপাতত যেখানে আছো সেটা এটা একটা নরক, যেখান থেকে কেবলমাত্র সেই বেরোতে পারবে যে কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক এই কারণে এখানকার প্রতিটি মানুষ একে অপরের মরণ চায়। ইতোমধ্যেই অনেকে এই কাজ করেছে। অবশ্য এই আদেশ স্বয়ং রুচিক রিং দিয়েছে। শুনো মুনলাইট, থামল মিলা। শুকনো গলাটা খানিক ঢোক গিলে ভিজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোমার প্রাণ সংকটে আছে মুনলাইট। মানুষটার জেনে বুঝে তোমায় এই প্যালেসে রেখে গিয়েছে। যদি কেউ তোমায় মেরে ফেলে তাহলে ওকে, না হলে সে নিজে মারবে তোমায়। অর্থাৎ তুমি মানুষটার অধীনে থাকলে আজ না হয় কাল তোমার মরণ নিশ্চিত, যেটা আমি এবং মায়াঙ্ক কেউই চাই না। আমরা চাই তুমি অন্তত বেঁচে থাকো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে সপ্তদর্শীর। তার মতো ক্ষুদ্র মানুষটার প্রাণও যে এতটা সংকটে থাকতে পারে তা হয়তো কল্পনাতীত ছিল তার জন্য। মাহি থমকে বসে আছে, মিলার চোখ দিয়ে নীরবে গড়াচ্ছে অশ্রু। একখানা বড়সড় টিভির পর্দার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া মনস্টার। এক হাতে তার ট্রাউজারের পকেটে গুজে রাখা, আর এক হাতে হুইস্কির বোতল, আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগার। যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে হুইস্কির বোতলে। তার বাদামি চোখ দুটো কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখের টিভি পর্দায়। পর্দায় দেখা যাচ্ছে সুশ্রীকে ঘরের দৃশ্য। মিলা কাঁদছে, মাহি বসে আছে তার সম্মুখে। মেয়েটা বুঝি কেঁদে দিবে অবস্থা। তার হাতে একখানা চিঠি। মাত্রই মিলা উঠিয়ে দিয়েছে ফ্লোর থেকে। যুবক আগুন চোখে দেখছে সব। মাত্রা অতিরিক্ত রাগে গজগজ করছে সে। মুখ ভরে ভরে গিলছে হুইস্কি। পেছন থেকে অ্যাডউইন তখন গম্ভীর মুখে বলে ওঠে, মনস্তার, জাস্ট একবার আদেশ করুন, ওনাকে না আটকালে উনি আবারও পালাবে। আপনি বললে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো ওই ছদ্মবেশীকে। মানুষ তার দাঁত কিনমির করছে। পকেট থেকে হাত বের করে এনে ঘাড় ডলছে অনবরত। সাপের ন্যায় ফসফস করতে করতে পরক্ষণে বলল, ওকে এখনই আটকে ফেললে আমি ওই বান্দির মেয়েকে প্রাণে মারব কী করে? থামকালেন রুড়োমানব। টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে গটগটে হাঁটা ধরলে উল্টো পথে। যাবার সময় কটমটিয়ে বলে ওঠে, অ্যাডউইন, কার্টেনে একটা কবর খুঁড়ে রাখ, আর প্যালেসের সিকিউরিটি কমিয়ে দে। ওই বান্দির মেয়ে যেদিন আবারও আমার প্যালেস থেকে পালানোর দুঃসাহস দেখাবে সেদিনই হবে ওর আর ওর নাগরের জীবনের শেষ দিন। সো খেলতে দে ওকে। অ্যাডউইন শুনল সব। মুহূর্তেই তার চোয়াল হলো শক্ত। সে ফের টিভির দিকে চোখ রাখতেই দেখলো মিলা হেঁটে এসে দাঁড়িয়েছে ঝাড়বাতির নিচে। আচমকা সে মাথা উঁচিয়ে তাকায় ক্যামেরা বরাবর। পরক্ষণে ঠোঁটো কোণে এক চিলতে রহস্যময় বাঁকা হাসি টেনে আলকুচি নিজের চোখ থেকে অশ্রু মুছে নেয়। তারপর কেমন চোখ মেরে সরে যায় সেখান থেকে। অ্যাডউইন তখন কটমট করে বিড়বিড় করল, ফাক ইউ মিলা। চলবে। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।